নুসরাত হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন আটক। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বাতিল। বিচারের দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল। ব্রিটেনে তারেক ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে পাচার করা অর্থের প্রমাণ মিললে মামলা, বলছে দুদক। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে অন্য পথে হাঁটছে সরকার, মন্তব্য তার আইনজীবীর। এবং নির্বাচনে সক্রিয় না হয়ে মনোনয়ন বাণিজ্য করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলকে সক্রিয় করতে শিগগিরই সাংগঠনিক সফর। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে আটক করেছে পিবিআই। বিকেলে তাকিয়া রোডের বাসা থেকে তাকে আটক করা হয়। পিবিআই জানায়, নুসরাত হত্যা মামলায় গ্রেফতার হওয়া একাধিক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের নাম উঠে আসে। এমনকি নুসরাতের শরীরে আগুন দেওয়ার পর শাহাদাত হোসেন শামীম বিষয়টি রুহুলকে ফোনে জানায়। এ সময় রুহুল আমিন তাদের পালিয়ে যেতে বলে, এমনটাই গ্রেফতারের পর আদালতে জবানবন্দিতে জানায় শামীম। গত রোববার আসামি নুরুদ্দিন ও শামীমের জবানবন্দিতে উঠে আসে রুহুলের সম্পৃক্ততার এসব তথ্য। এ কারণেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পিবিআই। নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের বিচার দাবিতে দেশব্যাপী মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এ ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেবের সম্পৃক্ততা খতিয়ে দেখার দাবি জানান বক্তারা। এদিকে নুসরাত হত্যার ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 10 এপ্রিল থেকে 19 এপ্রিল ভয়াবহ নৃশংসতায় ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি নিহতের সময় বাড়ছে দিনে দিনে। দেশব্যাপী প্রতিবাদের ঝড় বাড়ছে প্রতিদিন। রাজধানী সহ সারা দেশে সব স্তরের মানুষ দাঁড়াচ্ছেন একই কাতারে। দাবি একটাই, ঘৃণ্যতম এই ঘটনার অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি দাঁড় করানো। বিকেলে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেন শতাধিক নাগরিক। নুসরাত হত্যায় জড়িতদের বিচার দ্রুত সময়ে শেষ করার আহ্বান জানিয়ে ঘরে এবং বাইরে নারীদের নিরাপদে অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। এটা ঘটেছে একটা মাদ্রাসায়, এটা ইউনিভার্সিটিতে ঘটেনি, স্কুলেও ঘটেনি। মাদ্রাসায় যেখানে ধর্ম সম্বন্ধে পড়ানো হয়, এটা ধর্মের জন্য কলঙ্ক, আমাদের ইসলাম ধর্মের জন্য, জাতির জন্য কলঙ্ক। এরা ঘরে বাইরে পশুর মতন থাবাড়িয়ে বসে থাকে। বিচারের যে সময়গুলো, সেই সময়গুলো কমিয়ে আনতে হবে। সমাজকে যারা কর্তৃত্ব করে তাদের মধ্যে যে আনহোলি অ্যালায়েন্স তৈরি হয়েছে তা নারীর জীবনকে চরম সংকটাপন্ন করে তুলছে। সকালে নওগাঁর সরিষাহাটি মোড়ে মানববন্ধনে নুসরাত হত্যায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। গাইবান্ধায় ট্রাফিক মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, হত্যায় জড়িতরা কেউই ছাড় পাবে না। এই খুনের মোটিভটা কি ছিল, কারা কারা যুক্ত ছিল, কি উদ্দেশ্য ছিল এবং কারা কখন কিভাবে জড়িত ছিল, সমস্ত ডিটেইল আমাদের পুলিশ বাহিনী উদ্ধার করেছে এবং এই ক্রিমিনালরা তারা 164 ম্যাজিস্ট্রেটের সামনে করেছেন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। 3 হাত ঘুরে উন্নত বিশ্বে যাচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা। পরিকল্পনায় ঘাটতির অভিযোগ বিদেশি ক্রেতাদের। নির্বাচনের আগে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জরিপে আওয়ামী লীগ এগিয়ে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচনে সক্রিয় হওয়ার বদলে মনোনয়ন বাণিজ্য করেছে বিএনপি। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় একথা বলেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীও দলের কাউন্সিল সামনে রেখে তৃণমূল পর্যায়ে শিগগিরই সাংগঠনিক সফর শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা 8টা বিভাগে 8টি কমিটি গঠন করেছি, যে কমিটির দায়িত্ব থাকবে আমাদের সংগঠনগুলি একেবারে তৃণমূল পর্যায় থেকে আবার নতুন করে ঢেলে সাজানো এবং গড়ে তোলা। সাধারণত রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সময় সরকার ধীরে ধীরে মানুষের কাছ থেকে হারিয়ে যায় বা তাদের জনপ্রিয়তা হ্রাস পায়, কিন্তু আল্লাহর রহমতে আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে
জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করেছি। এবারে নির্বাচন যেটা হয়ে গেল, যদি আপনারা সেই নির্বাচনের দিকে তাকান, আপনারা দেখবেন সকল শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেছে, যেটা অতীতে কখনো দেখা যায়নি। অপরদিকে আমরা যদি দেখি বিএনপি জামাতের অবস্থাটা, এরা হচ্ছে একটা পরজীবীর মতো। কাজী তারা যে নির্বাচন করেছে সেখানে 300 আসনে তারা 692-94টার মতন নমিনেশন দিয়েছে এবং নির্বাচনটাকে তারা মনে করেছিল যে একটা যেন ব্যবসা, ওই সিট বেচে কিছু পয়সা কেউ কামাই করে নিয়েছে, কিন্তু ইলেকশনের দিকে তাদের খুব একটা নজর ছিল না। তার একটা কারণ আমি বলবো যে জাতীয় আন্তর্জাতিকভাবে যত সার্ভে করা হয়েছিল, সে সার্ভেতে তখন থেকে স্পষ্ট যে আওয়ামী লীগকে জনগণ চায়, আওয়ামী লীগকে ভোট দেবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। ব্রিটেনে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের জব্দ করা 3টি ব্যাংক হিসেবে টাকা পাচার করা হয়েছে এমনটা প্রমাণ হলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। অন্যদিকে এই অর্থ চূড়ান্তভাবে পেতে আদালতের নির্দেশই যথেষ্ট নয়, আইনি প্রক্রিয়া গতিশীল করতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দুদেশের বিচার প্রক্রিয়া আর দেন দরবার শেষে 2012 সালের নভেম্বরে প্রথমবারের মতো আরাফাত রহমান কোকোর ব্যাংক হিসাবে পাচার হওয়া প্রায় 20.5 লাখ সিঙ্গাপুরি ডলার ফেরত আনে দুর্নীতি দমন কমিশন। পরের বছর জানুয়ারিতে ওই টাকার লভ্যাংশ 23,800 সিঙ্গাপুরি ডলার ফেরত পায় বাংলাদেশ। এবার যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংকে বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেনের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের 3টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে ব্রিটেনের FIU। 3টি অ্যাকাউন্টে প্রায় 60,000 পাউন্ড বাংলাদেশ থেকে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই টাকা বাংলাদেশের তত্ত্বাবধানে আনতে অর্থ পাচার আইনে বাংলাদেশের আদালতের আদেশ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সির মাধ্যমে পৌঁছানো হবে স্যান্টান্ডার ব্যাংকের সিইওর কাছে। এছাড়া এই টাকা পাচারকৃত প্রমাণিত হলে ফেরত আনার প্রক্রিয়ায় ভূমিকা নেবেন দুদেশের অ্যাটর্নি জেনারেল। আদালত দেশে বা দেশের বাইরে অবস্থিত মানি লন্ডারিং সম্পৃক্ত যদি কোনো টাকা থাকে সেটা ফ্রিজে আদেশ দিতে পারে। এই আদালত বলতে বোঝাচ্ছে মহানগর সিনিয়র স্পেশাল জাজ। ইনকোয়ারি শেষ হওয়ার পর্যন্ত সিজ থাকবে। ইনকোয়ারি শেষ হয়ে গিয়ে যদি প্রাইম অফিসে দুদক মনে করে যে এখানে তথ্যপত্র আছে মানি লন্ডারিং এ, তখন রেগুলার কেস হবে। কেস হলে তখন ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশনে চার্জশিট যদি হয় তখন আদালতে যাবে। আদালত যদি রায় দেয় এটা মানি লন্ডারিং এর মামলা, তখন আমরা এই টাকাটা উদ্ধারের জন্য প্রসিড করতে পারবো। আদালতের রায় ছেড়ে এটা সম্ভব না। অর্থনীতিবিদ ইব্রাহিম খালিদ বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে আর আইনি প্রক্রিয়া গতিশীল হলে দ্রুত এই টাকা ফেরত আনা সম্ভব। আমরা কোঅপারেট না করলে আমার দেশ থেকে একটা টাকাও নিতে পারবে না কেউ, একইভাবে আমরাও পারবো না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বৈদেশিক বিভিন্ন জায়গায় যে টাকা, সেটা আনার সবচেয়ে বড় অসুবিধা চিহ্নিতকরণ এর অসুবিধা। এইটির জন্য বাংলাদেশ ব্যাংকে একটি টিম কাজ করে, তাদের দায়িত্ব এটি করা। তারেক রহমানের ক্ষেত্রে খুব বেশি বিলম্ব হবে বলে মনে হয় না। এই কারণেই এই ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা আমাদের আছে। এর আগে অর্থ পাচার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হংকং এর অ্যাকাউন্টে 16 মিলিয়ন হংকং ডলার হাইকোর্টের আদেশে ফ্রিজ করা হয়। বিচারিক আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফের আপিল করেন রাষ্ট্রপক্ষ। বর্তমানে তা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো ক্ষমতা সরকার ও দুদকের নেই, তাই তারা ভিন্ন পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুপুরে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক স্ট্যান্ডবাজির জন্য সরকার এসব করছে। স্টেটাসে উনি আছেন, সরকারের মুরুদ নাই, আইনগত ক্ষমতাও নাই আনার জন্য তাকে। কারণ তার বিরুদ্ধে যত মামলা সাজা হয়েছে সবই রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা। ঢাকা জজ কোর্টে দুদকে দরখাস্ত দিল, অর্ডার দিয়ে দিল, হ্যাঁ, ওটা কার্যকর কীভাবে করবে? আর তারেক রহমানের এরকম কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা নাইও ভাই। সরকারের পক্ষে দুদক আদালতের দরখাস্ত দিয়ে পলিটিক্যাল স্ট্যাম্পাদি করার জন্য, আর কিছুই না। আর এখানেও দরখাস্ত দিয়েছে, ওখানে কোনো আদালত কোনো কিছু করেনি। জনপদের সময় আরো থাকছে। রোজা শুরুর আগেই রাজধানীর সবজির বাজার চড়া, বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা দরে। মাছ মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে। রমজান মাস সামনে রেখে রাজধানীর সবজির বাজার চড়া, তবে বিক্রেতাদের যুক্তি ঘন ঘন বৃষ্টিতে নষ্ট হয়েছে সবজি ক্ষেত। আবার কোনো কোনো বিক্রেতার দাবি বাড়েনি, বরং কমতির দিকে সবজির বাজার। মাছের সরবরাহ কম, তাই দাম বেশি। আর শবে বরাত সামনে রেখে খাসির মাংসের দাম বেড়েছে।
রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে রিপোর্ট করছেন কামরুল হাসান সবুজ। দেখে বোঝার উপায় নাই সবজির ঘাটতি রয়েছে বাজারে, তবুও দাম বাড়তি। কারণ হিসেবে চাহিদা যোগানের হেরফেরকেই সামনে টানলেন বিক্রেতারা। আবার অনেক দোকানে শোনা গেল দাম বরং কিছুটা কমেছে গেল সপ্তাহের তুলনায়। কাঁকরোল 120 টাকা কেজি, সিম 60 টাকা কেজি, করলা হয়েছে 70 টাকা কেজি, মরিচ 80 টাকা কেজি। সবকিছুর দামে 10 থেকে 20 টাকা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু কম। সবজির দাম গত সপ্তাহে এই সপ্তাহে একটু বেশি। আরো লাউ মনে করেন যে গত সপ্তাহ ছিল 60 টাকা, 70-80 টাকা, পটল 50 টাকা। দাম নিয়ে বিক্রেতাদের নানা মত থাকলেও সকাল সকাল বাজারে এসে নিরুপায় হওয়ার কথা জানালেন ক্রেতারা। দামাদামি করতে হয়, যেটা আসলে খুব একটা ভালো লাগে না। আমরা যারা ক্রেতা বাজারে আসলে অসহায় হই, আমাদের কিছু করার থাকে না, নিতেই হবে। সরবরাহ কমের দাবি করে দাম বাড়তির কথা জানালেন মাছ বিক্রেতারা। এখানেও অসহায় ক্রেতা। আগে থেকে 20-30 টাকা বেশি দেখা গেছে, কোনো কোনো আছে 50 টাকা বেশি। রুই মাছ 250 টাকা কেজি বিক্রি হচ্ছে, গ্লাস কাপ 220 টাকা, পাবদা 450 টাকা। মাছের বাজারের যে অবস্থা, এটা আসলে মানুষের নাগালের বাইরে অনেকটা। আর মাংসের বাজারে পহেলা বৈশাখের আগ থেকে কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে খাসির মাংসের দাম। 650 হলো বকরি, খাসির গোশত হলো 780 টাকা। এই 50 টাকা এদিকে 10 টাকা কমে এই সপ্তাহে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরই রমজান মাসের আগে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর কারওয়ান বাজারে থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার হরিপদ সাহা। তার সঙ্গে রয়েছেন দুজন অতিথি। ধন্যবাদ ইমদাদ। আপনার মাধ্যমে দর্শকদের আমরা স্বাগত জানাচ্ছি রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি এবং সবজির দরদাম নিয়ে আজকের আলোচনায়। আমার সঙ্গে যুক্ত হয়েছেন কারওয়ান বাজারের দ্বিতীয় আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ শামসুল আলম বুলবুল আমার ডান দিকে রয়েছেন, এবং আমার বাম দিকে রয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উপদেষ্টা ডক্টর শামসুল আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আলোচনায়। দর্শক, আপনারা জানেন প্রতি বছরই কিন্তু রমজান কেন্দ্রিক যে বাজার পরিস্থিতি দেখা যায় যে অন্যান্য দেশে, পৃথিবীর অনেক দেশে কিন্তু রমজান মাসে কিন্তু ভোগ্যপণ্য এবং অন্যান্য যেসব প্রয়োজনীয় পণ্য রয়েছে সেসব পণ্যের দাম দেখা যায় যে বাড়ে না, বরং কমে থাকে। কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতাটা একটু উল্টো। দেখা যায় যে বিভিন্ন সময়ে রমজান কেন্দ্র করে বাজার পরিস্থিতি অস্থিতিশীল থাকে, সবজির দাম বেড়ে যায় এবং নিত্য প্রয়োজনীয় যেসব রমজানে যেসব জিনিসের দাম চাহিদা বাড়ে সেই সব দ্রব্য দাম কিন্তু বাড়তে দেখা যায়। এটাই হচ্ছে অভিজ্ঞতা, এবং এবারও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে কিছু কিছু পণ্যের দরদাম নিয়ে বিভিন্ন তথ্য। আমি শেখ শামসুল আলম বুলবুলের কাছে জানতে চাই, তিনি তো কাঁচা পণ্যের, বিশেষ করে সবজি সহ এসব পণ্যের ব্যবসার সাথে জড়িত। তো কারওয়ান বাজারে মূলত রাজধানীর সবচেয়ে বড় আড়ত কাঁচা পণ্যের, সবজির, সেই আড়তে এবার রমজান সামনে রেখে পণ্যের আগমন কিভাবে দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে কেমন ধরনের পণ্য আসছে এবং বাজার পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়নটা কি? আমি আজকের এখানে এটা বলতে চাই যে কাঁচামালের যে আমদানি সেটা যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু আপনারা জানেন যে আগাম বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফসলাদির কিছুটা ক্ষতি হয়। তো এবারে রমজানে আমরা আশাবাদী যে সবজি বর্তমানে আমদানি হচ্ছে এবং যেভাবে কৃষকরাও যেভাবে উৎপাদন করতেছে, উভয় দিক থেকেই এই রমজানে এটা কোনো রকমভাবেই ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নাই, ক্রেতা সাধারণকে হতাশ হওয়ার কিছু নেই। গত রমজানও আমি এইভাবেই মিডিয়ার সাক্ষাৎকারে বলেছিলাম যে আমাদের জিনিসপত্রের দাম বাড়বে না, এবং কিন্তু বাস্তবতা তো আসলে ভিন্ন ছিল। বিশেষ করে শসা, লেবু এই ধরনের পণ্যের চাহিদা কিন্তু বেড়ে যায় রমজানে। সেই সাথে গাজর, সালাদ, উপকরণ যেগুলো রয়েছে, টমেটো, সাথে বেগুন বিশেষ চাহিদা থাকে রমজানে। এছাড়া অন্যান্য যেসব সবজি, গ্রীষ্মকালীন সবজি এখনই কিন্তু দেখতে পাচ্ছি বাজারে বেশ চড়া। আমার কাছে যে তথ্য রয়েছে, আমি যেটা বাজার ঘুরে দেখেছি, বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য আসছে সেটা হচ্ছে পেঁপে, টমেটো এবং শিম ছাড়া কোনো পণ্যের দামই 50 টাকার নিচে না, 80 থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু দাম রয়েছে। তো আসলেই কি এই দামটা যৌক্তিক কিনা এই রাজধানী ঢাকা শহরে? অন্যদিকে খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কৃষকরা অভিযোগ করে আসছে তারা মূল্য পাচ্ছে না। মূল সমস্যাটা আসলে কোথায়? দেখেন, আমি এই ব্যাপারে বলতে চাই, আমাদের শসার সবচেয়ে বেশি বড় মোকাম হলো খুলনা, সেখানে এখন কোনো শসার আপনার উৎপাদন নাই। আর এখানে আপনার কুষ্টিয়া, দিনাজপুর, বগুড়া, মানিকগঞ্জ, পাবনা এবং নরসিংদী থেকে
এই বর্তমানে বাজারে যে কাঁচামালগুলো আপনারা দেখছেন এবং এটা এই 4-5টি জেলা থেকে আসে, ম্যাক্সিমাম সেখান থেকে আসে। কিন্তু আমাদের পাইকারি বাজারে যেভাবে চলছে এবং পাইকারি বাজারে যে রেটটা দেওয়া হচ্ছে খুচরা বাজারের সাথে এটা ডিফারেন্স, এটা আমরাও জানি, কারণ আমরাও কোথায় কোথায় ক্রেতা, আমরা দেখছি যে খুচরা বাজার আছে। কিন্তু এই বিষয়টা একসময় আমাদের তত্ত্বাবধায়ক সরকার আমলে, পরবর্তী সরকার আমলে ঢাকা সিটি কর্পোরেশন বিভিন্নভাবে তদারকি করতে গিয়েই অনেক সময় দেখা গেছে যে এটা বাজার নিয়ন্ত্রণে চলে আসছে। এটা তদারকি না থাকার কারণটাও একটা বিষয়, পাইকারি বাজারে আর খুচরা বাজারের মধ্যে অনেক ডিফারেন্স, এতে সন্দেহের কোনো কারণ নেই। কিন্তু আমাদের সবচেয়ে মূল বিষয়টা হলো আমরা যখন খুচরা বাজারকে জিজ্ঞাসা করি তখন দেখা যাচ্ছে সেখানে ক্যারিং কস্টের কিন্তু বিষয়টা আছে। কিন্তু ক্যারিং কস্টের যে কথাটাই বললেন, আমার নিজের অভিজ্ঞতা বলি, এখান থেকে হাতিরপুলে যে একটা বাজার রয়েছে সেই বাজারের দূরত্ব 1 কিলোমিটারের বেশি হবে না আমি যতদূর জানি, কিন্তু এই কারওয়ান বাজার এবং হাতিরপুল বাজারের যে সবজির যে দামের পার্থক্য সেটা কোনো কোনো ক্ষেত্রে 30 থেকে 40 টাকাও কিন্তু দেখা যায়। সে বিষয়টা কিন্তু আমরা পাইকারি বাজার জড়িত না। পাইকারি বাজারে মানে যে মালামাল আসে আমাদের এখানে কিন্তু কৃষকরা সরাসরি সব কৃষক কিন্তু মাল নিয়ে আসেন না। এখানে কৃষকরা যে উৎপাদন করেন, যেখানে ফলান সেখান থেকে তারা তাদের স্থানীয় হাটে বিক্রি করে, সেখানে পাইকাররা কারম বাজারে নিয়ে আসে, কারম বাজার থেকে পাইকারি বিক্রি হয় এবং খুচরা বাজারে চলে যায়। আপনার কথা থেকে যেটা জানতে পারলাম স্যার, যেটা জানলাম যে কৃষকদের কাছ থেকে ফলিয়ারা কিনে সেটা আবার কারণ বাজারে নিয়ে এসে এসব আড়তদারের মাধ্যমে খুচরা পর্যায়ে বিপণনটা হচ্ছে। এই যে তো কৃষকরা দাম পাচ্ছে না, এরকম অভিযোগ তো আপনিও হয়তো দেখেছেন বিভিন্ন জায়গায়, কৃষকের মুখেও শুনেছেন। তো এই জায়গায় আসলে করণীয় কি হতে পারে? বাজার ব্যবস্থাপনায় কোন জায়গায় উন্নয়ন করতে হবে? যে বিষয়টি আমাদের দেখা দরকার যে কৃষক যে পণ্য উৎপাদন করছে সে যে বাজারে বিক্রি করে আর ভোক্তা যে বাজারে থেকে পণ্য ক্রয় করে, এই দুইজনের মধ্যে, কৃষক এবং ভোক্তার মধ্যে এই যে সাপ্লাই চেন, এই চেনে মধ্যস্বত্বভোগী কারা আছে, সেই মধ্যস্বত্বভোগী মানে অদৃশ্য মধ্যস্বত্বভোগী আছে, দৃশ্যমান মধ্যস্বত্বভোগী আছে। এখন সেখান থেকে যারা ব্যবসায়ী কিনে এনে পাইকারি বাজারে দেয়, পাইকারি বাজার থেকে খুচরা বাজারে আসে, এটা একটা প্রক্রিয়া আছে। কিন্তু যে খুচরা ব্যবসায়ী যে কোনো জায়গায় ব্যবসা, ধরেন ফুটপাতেই করুক আর খোলা বা মুক্ত বাজারেই করুক, তাকে অদৃশ্যভাবে চাঁদা দ্বারা নিয়ন্ত্রিত। আবার পথে ঘাটে পুলিশ চাঁদাবাজি করে, নেতাকর্মীরা চাঁদাবাজি করে। এই চাঁদাবাজির প্রক্রিয়াও কিন্তু দাম বেড়ে যায়। আর দাম বাড়ানোটা যখন ভ্যালু অ্যাড করে, সাপ্লাই চেনে ভ্যালু অ্যাড হয়, মানে নিয়ম অনুযায়ী অ্যাড হওয়ার মতো এই চাঁদাও কিন্তু ভ্যালু হিসেবে অ্যাড হয়ে যায়, তখন পণ্যের সঙ্গে যোগ হয়ে যায়। এই প্রক্রিয়াটা আমাদের শাসন, আমরা যারা নজরদারির আওতায় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে, সিটি কর্পোরেশন বলেন, ভোক্তা অধিদপ্তর বলেন, কম্পিটিশন কমিশন বলেন, নিরাপদ খাদ্য অধিদপ্তর বলেন, তারা কিন্তু এই বিষয়গুলোকে উপেক্ষা করছে। স্যার, এই যে ন্যায্য মূল্য কৃষকরা পাচ্ছে না, আমাদের সবজি উৎপাদনে অনেক সফলতা আছে, দিন দিন সবজি উৎপাদন বাড়ছে, কিন্তু আমাদের যে চাহিদা রয়েছে এখনও কিন্তু সবজির চাহিদা, অনেক সবজি বিদেশ থেকে আমদানি হয়, কিছু কিছু সবজি, যদিও এই জায়গায় সফলতা হচ্ছে, বিদেশি অনেক সবজি আবার বাংলাদেশেও চাষ শুরু হয়েছে। কিন্তু এই যে সবজি উৎপাদন কিন্তু আরও বাড়ানো যাবে এবং চাহিদা রয়েছে, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় তৃণমূলে কৃষক যারা রয়েছে তাদেরকে যদি ন্যায্য মূল্য নিশ্চিত করতে হয়, সেই জায়গায় যেহেতু ডিজিটাল বাংলাদেশ হয়েছে, ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন সুযোগ সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে, সেটাকে কিভাবে ব্যবহার করা যায়? এখন দেখেন, প্রত্যেকটা দেশেই দেখবেন যে কনজিউমার্সদের সংগঠনগুলো খুবই শক্তিশালী। সরকার তার পলিসির মধ্যে এই সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে, এক্সেপ্ট বাংলাদেশে ক্যাবের একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে আজকে আমি আপনার অনুষ্ঠানে এসেছি। সেই প্রতিষ্ঠান তার বাসা ভাড়া দিতে পারে না, মানে সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বিলাসবহুল বাড়ি দেয়, কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য একটা অফিস করার মতো স্পেস দিতে পারে না। সিটি কর্পোরেশন বহুতলা ভবন তৈরি করে, আপনি যদি দেখেন যে গুলিস্তানে কত বহুতলা ভবন সিটি কর্পোরেশনের জন্য রয়ে গেছে। আর কনজিউমার্স অ্যাসোসিয়েশন, যে কনজিউমারদের অর্গানাইজেশন, যে কনজিউমারদের রাইট প্রোটেক্ট করবে কনজিউমারদেরকে নিয়ে, তারা কিভাবে অবহেলিত। এইবার আসেন যে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেখেন সমস্ত কিছু সরকারি কর্মকর্তা দ্বারা প্রভাবিত, প্রাধান্য পেয়েছে। মানুষকে যদি প্রক্রিয়ার মধ্যে আপনি সম্পৃক্ত না করেন,
মানুষের অংশগ্রহণ নিশ্চিত না করেন, মানুষের ক্ষমতায়ন যদি না দেন, এবং মানুষকে যদি আপনি মনে করেন যে সে আপনার চাকর বাকর, পাবলিক সার্ভেন্টরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেভাবে যে প্রক্রিয়ায় থাকুক না কেন তারা জনগণকে সেবা দেয়, তারা জনগণের সার্ভেন্ট, তারা কিন্তু তা মনে করে না। যে কোনো সেবার জন্য যখন কোনো ভোক্তা বা কোনো সিটিজেন এরকম কর্মচারী টেবিলে যায়, তার আচরণে মনে হয় যে তার দ্বারা নিগৃহীত নির্যাতিত, তাকে তো এক্সপ্লয়েট করাই হয়, ঘুষ দুর্নীতির বিষয় তো আসেই। তারপরে তাকে রিলিফ দেওয়ার জন্য, সংক্ষুব্ধ মানুষটাকে রিলিফ দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য তার যে দায়িত্ব, তার কাছ থেকে যে ট্যাক্স ভ্যাট নিচ্ছে, তার থেকে তার বেতন ভাতাতি হচ্ছে, সেই সব জায়গা থেকে যে অব্লিগেশনটা তৈরি হওয়ার কথা তা হয়নি। তারা প্রকারান্তে বলা যাচ্ছে যে তারা শোষণ করছে। তো এই প্রক্রিয়ায় যদি আজকে আমি সিম্পলি বলতে চাই যে বাজার মানে একেবারে যেখানে গ্রোয়ার্সদের বাজার, তারা যে বাজারে বিক্রি করতে আসে আর যেখানে ভোক্তা ক্রয় করে, সেই বাজারের যদি প্রতিদিন আপনি যদি মনিটরিংটা করেন, যে মানুষকে দেখাবেন যে আজকের অমুক জায়গায় বা যেমন আপনি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসছেন, এখান থেকে ওনার কথা শোনাচ্ছেন, আমার কথা শোনাচ্ছেন, এখানে মানুষ দেখতে পাচ্ছে, ঠিক সেইভাবে বাজারের ওঠানামাটাও যদি মানুষকে দেখাতে পারেন স্বচ্ছভাবে, তাহলেই অনেক কিছু হয়ে যায়। আজকে আরেকটা বিষয় আমি একটু আনতে চাই, এটা হচ্ছে সবজির বাজার। বাংলাদেশি পণ্যের বাইরে যেসব পণ্য আমরা আমদানি করি রমজান কেন্দ্র করে, খেজুর, ছোলা, চিনি, সয়াবিন তেল এবং মসুর ডাল এবং ডাবরির যে ডাল, এই ডালগুলোর আমদানি হয়ে থাকে। তো এই সব পণ্যের আমার কাছে যে তথ্য এখন পর্যন্ত আছে, এবং ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রীকে আশ্বস্ত করেছে যে এখন পর্যন্ত কিন্তু রমজান উপলক্ষে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী পণ্য এবং বেশিরভাগ পর্যাপ্ত মজুদ রয়েছে, তার চেয়েও বেশি মজুদ রয়েছে। তো আপনি কি মনে করছেন রমজানে বাজার তদারকির মাধ্যমে এই আমি তাদের এই কথায় আস্থা রাখতে পারছি না। অতীত অভিজ্ঞতা বলে যে তারা কমপ্লিটলি বাজার নিয়ন্ত্রণ করে, তারা আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে বাজারে সংকট তৈরি করে বাজারের দাম বাড়িয়ে যায়। সেটা যে জিনিসপত্র, যে পণ্যগুলো আলটিমেটলি কৃষি পণ্য, বিশেষত আমাদের দেশে কৃষকরা তৈরি করে, সেই পণ্যগুলো বাজার যত বেশি না নিয়ন্ত্রণ করতে পারে বা ব্যবসায়ীরা যত বেশি না নিয়ন্ত্রণ করতে পারে, ওইগুলো ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মাফিক নিয়ন্ত্রণ করে। আপনি ভোজ্য তেলের কথাই ভাবেন, সয়াবিন তেলের কথাই ভাবেন, সোলার কথাই ভাবেন, রমজান আসুক দেখবেন চিনির কথা ভাবেন, এই সমস্ত পণ্যের দাম কিভাবে বাড়ে। এই সমস্ত ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ডক্টর শামসুল আলম এবং শেখ শামসুল আলম বুলবুল। তো এমদাদ, এই ছিল বাজার পরিস্থিতি এবং ভোগ্যপণ্যের বাজার নিয়ে আজকের আলোচনার সবশেষ খবরাখবর। প্রতি বছরই রমজানের আগে নিত্যপণ্যের দাম বেড়ে যায়, এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর কারণ বাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার হরিপদ সাহা এবং তার সঙ্গে ছিলেন দুজন অতিথি। পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ নিয়ে বাড়ছে সচেতনতা। প্লাস্টিক ও কাঠ ব্যবহারের পরিবর্তে পরিবেশ বান্ধব উপাদান ব্যবহারের দিকে ঝুঁকছে বিশ্ববাসী। আর এক্ষেত্রে বড় উপাদান হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। বিশ্বজুড়ে পাটের চাহিদা ক্রমবর্ধমান হলেও নানা জটিলতার কারণে 3 হাত ঘুরে বাংলার পাট যাচ্ছে উন্নত বিশ্বে। বাংলাদেশের পাট এর সমস্যা ও সম্ভাবনা নিয়ে পারমিতা হিমের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। In July 2016 because of the Holy Bakery attack. But then I came back to Bangladesh. কুয়েন্টিন ম্যাটিয়েস যে প্রতিষ্ঠানে পাট নিয়ে কাজ করছেন, ফ্রান্সের সে প্রতিষ্ঠানের নাম গোল্ড অফ বাংলাদেশ। বাংলাদেশের পাটকে তারা গোল্ড বা সোনা মনে করছেন, কেননা এর রয়েছে অমিত সম্ভাবনা। আমি মনে করি পরিবেশ দূষণ কমাতে পাট এমন একটি অমূল্য সম্পদ যেটি থেকে অনেক কিছু তৈরি করা সম্ভব। এমন সম্পদ যাদের আছে তারা একে সঠিকভাবে কাজে লাগালে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। নেটআপ ফাইবার নামে এই প্রতিষ্ঠানে ফ্লেক্স এবং পাট থেকে ইউরোপের অধিকাংশ গাড়ির অভ্যন্তরীণ অংশ তৈরি হয়। তবে পাটকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা, কেননা এটি ফ্লেক্সের চেয়ে সস্তা ও ওজনেও হালকা। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বললেন, বাংলাদেশের পাট তারা কিনছেন বেলজিয়ামের একটি কোম্পানি থেকে। বেলজিয়ামের সেই কোম্পানি পাট কিনে থাকে ভারতীয় কোম্পানি থেকে। যে বিষয়টির দিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেই সেটা হলো পাটের নিরবচ্ছিন্ন সরবরাহ ও গুণাগুণ। এটি নিশ্চিত করার জন্যই আমরা বিদেশি কোম্পানি থেকে বাংলাদেশের পাট কিনছি। পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের পাট চাষিরা। পাটের বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য খুব বেশি। কৃষক আর ক্রেতার মাঝখানে বেশি লোক থাকলে কৃষক তো ন্যায্য মূল্য বঞ্চিত হবেই। পাটের বাজারের পুরো নেটওয়ার্ক ঢেলে সাজাতে হবে। দেখেন,
দেখেন পাট খাতে যে ধরনের বড় লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে আগানো দরকার, বাংলাদেশের সেখানে বিশাল ঘাটতি রয়েছে। ফ্রান্সের নরম্যান্ডির এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে পাট থেকে ইউরোপের সমস্ত গাড়ির ভেতরের যন্ত্রাংশগুলো। এই ফ্যাক্টরির প্রধান নির্বাহী বলেছেন, বাংলাদেশ যদি সরকার এবং কৃষকদের মধ্যে সমঝোতা আরও বাড়াতে পারে এবং পাট শিল্পে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে পারে, তাহলে নতুন দিগন্ত দেখবে বাংলাদেশের পাট শিল্প। পাটের গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের বাধাগুলো কি? পার ডে যদি 20 টন যদি প্রোডাকশন ক্যাপাসিটি হয়, সেখানে মিনিমাম 4 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার সেখানে থাকতে হবে, গ্র্যাজুয়েট। সেই সংখ্যা অনুপাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতে হবে। হোল খোঁজ নিয়ে দেখেন জুট সেক্টরে তাদের সুযোগ সুবিধা বা স্যালারি এত কম দেওয়া হয়, যার কারণে সেখানে কেউ থাকতে চায় না। বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী পাটের ক্রমবর্ধমান চাহিদা সম্পর্কে তারা অবগত রয়েছেন। কাঁচা পাট আমরা রপ্তানি করতে চাই না, কারণ নতুন নতুন উদ্ভাবনীমূলক প্রকল্পগুলি যখন বাস্তবায়ন শুরু হবে, কমার্শিয়াল প্রোডাকশনে যাবে, তখন আমাদের লোকাল পাট ডিমান্ড অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। জলকেলি উৎসবের মধ্য দিয়ে কক্সবাজারে শেষ হলো রাখাইন সম্প্রদায়ের 3 দিন ব্যাপী বর্ষবরণ উৎসব। এতে নিজেদেরকে জলে ভিজিয়ে আগামীর জন্য পরিশোধিত করেন তরুণ তরুণী সহ রাখাইন সম্প্রদায়ের মানুষ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাংরেপুয়ে বা জলকেলি উৎসব, যে উৎসবের আয়োজন চলছে পর্যটন নগরী কক্সবাজারের রাখাইন পল্লীগুলোতে। ঢাকের তাল ও সুরের মূর্ছনায় নেচে গেয়ে জলকেলি প্যান্ডেলে আসতে শুরু করে রাখাইন শিশু ও তরুণ তরুণীরা। এরপর শুরু হয় একে অন্যের গায়ে জল ছেটানোর উৎসব। মেয়েরা প্যান্ডেলগুলোতে বসে থাকে, আমরা ছেলেরা ঘুরে ঘুরে বেড়াই এবং যাকে পছন্দ হয় তাদেরকে পানি মারি। আমরা পুরনটাকে ধুয়ে নতুনটাকে শুরু করার জন্য একটা অনুপ্রেরণা পাই। এই উৎসবকে ঘিরে বছরের একটি সময় একে অন্যকে কাছে পেয়ে দারুণ খুশি রাখাইনরা। পানি ছিটাই আমরা বরণ করি, আমাদের খুব আনন্দ মেটে ওঠে। সবাই ছোট থেকে বড় সবাই, মানে বৃদ্ধা থেকে শুরু করে সব বয়সের মানুষ। এদিকে রাখাইনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবে মেতে উঠেছে স্থানীয় সহ আগত পর্যটকরা। আর তাদের প্রত্যাশা সুন্দর, সমৃদ্ধশালী এবং অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এসেছি, একসাথে আমরা আনন্দ করছি, মজা করছি। আজকে এরকম একটা উৎসবে এসে আসতে পেরে খুব আনন্দিত লাগছে এবং খুব ভালোই লাগছে। আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি, খুব আনন্দ উপভোগ করলাম। আর আয়োজকরা বলছে রাখাইন সম্প্রদায়ে দৃঢ় মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার পাশাপাশি আগামী সুন্দরের জন্য এই জলকেলি উৎসব। নববর্ষের দিনে যদি খুশি থাকলে, আনন্দ ফুর্তি থাকলে সারা বছর শান্তি থাকে, আনন্দ ফুর্তি থাকবে, ওইটাই আর কি। সেজন্য হ্যাপি নিউ ইয়ার। কক্সবাজার শহরের 20টি প্যান্ডেল শহর টেকনাফ, মহেশখালী, রামু ও চকরিয়াতে একযুগে চলছে এই জলকেলি উৎসবের আয়োজন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নুসরাত হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন আটক, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বাতিল, বিচারের দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল। ব্রিটেনে তারেক ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে পাচার করা অর্থের প্রমাণ মিললে মামলা, বলছে দুদক। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে অন্য পথে হাঁটছে সরকার, মন্তব্য তার আইনজীবীর। এবং নির্বাচনে সক্রিয় না হয়ে মনোনয়ন বাণিজ্য করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলকে সক্রিয় করতে শিগগিরই সাংগঠনিক সফর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।